চায়ের চুমুকে। ঈদ মোবারক। আজ সেই কাঙ্ক্ষিত খুশির দিন, আজ ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই ভালো কিছু, মনের শান্তির মতো কিছু। এবং এই সুন্দর সময়ে, সুন্দর এই আয়োজনে, স্পেশালি চায়ের চুমুকের অনুষ্ঠানে কিন্তু আপনাদের জন্য রেখেছি আপনাদের পছন্দের স্পেশাল একজন গেস্টকে, যার কাছ থেকে আমরা শুনবো তার লাইফ স্টোরি, তার কাজের কি ব্যস্ততা চলছে এবং ঈদ কেমন যাচ্ছে। আপনাদের জন্য স্পেশালি আজ আমন্ত্রণ জানিয়েছি জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিমকে। আমন্ত্রণ জানাচ্ছি তাকে। ঈদ মোবারক, কেমন আছেন? ঈদ মোবারক, ভালো আছি, ভালো আছি। আপনাকে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। আসলে আজকের আয়োজনটা আপনাকে পেয়ে আরো দ্বিগুণভাবে আলোকিত হয়ে যাচ্ছে এবং স্পেশালি চায়ের চুমুকের অনুষ্ঠান থেকে তো আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ। জি, বসবেন। জি, থ্যাংক ইউ। ঈদ মানে তো আনন্দ এবং সেই সাথে কিন্তু ব্যস্ততাও, স্পেশালি যারা আসলে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে এবং ভালো কাজ করছেন, এবং আপনার মতো গুণী শিল্পীদের কাজের যে আসলে মান, সেটা তো আমরা আসলে কথা দিয়ে শেষ করতে পারবো না, বলেও সেটা প্রকাশ করতে পারবো না। তো ঈদকে ঘিরে পরিবারকে নিয়ে, কাজ নিয়ে কেমন ব্যস্ততা চললো এবং কেমন চলছে, এবং ঈদের স্পেশাল দিন যেহেতু আমাদেরকে দিয়েছেন, তো সব মিলিয়ে কেমন লাগছে? ভালো, সব মিলিয়ে ব্যস্ততা ছিল। একটা ছবি আসবে এই ঈদে, প্রেসার কুকার, আর নাটক আছে অনেকগুলো। নাটকগুলো কিছু ইউটিউবে হবে, যেমন দেনা পাওনার কিছু স্পেশাল এপিসোড করা হয়েছে ঈদকে উপলক্ষ করে। আচ্ছা। আর এমনিতেও আরও কিছু নাটক আছে ইউটিউবে এবং টেলিভিশনগুলোতে প্রচারিত হবে। ঈদের তো আমরা এখন আপনাকে পাচ্ছি ঈদের মাঝে, কিন্তু ছোটবেলার ঈদ আপনি কতটা মিস করেন? কোন স্পেশাল জিনিসটা যেটা ছোটবেলায় করা হতো এখন করা হয় না? ছোটোবেলার ঈদ অনেক মজার, অনেক আনন্দের। ছোটোবেলার ঈদ তো সকলেই আমরা মিস করি। তো সেই সময়ে আনন্দের পরিমাণটাও অনেক বেশি ছিল, এখনও আনন্দের পরিমাণ আছে, কিন্তু প্রকাশটা হচ্ছে আলাদা। দল বেঁধে আগে আমরা সিনেমা দেখতে যেতাম ছোটোবেলায়, ঈদের দিনই দেখতে যেতাম, তো ওইটা মিস করি, ওইটা আর দেখা হয় না। এখন ওটার বদলে হয়তো টেলিভিশন দেখা হয় বা আড্ডা দেওয়া হয়। পারিবারিক যে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে তারা আসে, তাদের সঙ্গে কথাবার্তা বা আলাপ আলোচনা, হাসি খুশির মধ্যে বাচ্চাদেরকে নিয়ে সময়টা চলে যায়। আচ্ছা, আমরা কিন্তু সকলেই আনারকলি এবং সেলিমের লাভ স্টোরি সম্পর্কে সকলেই জানি। তো একটু জানতে চাই ব্যক্তি জীবনে আপনি সেলিম কেমন, আসলে রোমান্টিক নাকি কেমন, আসলে আপনি জীবন সঙ্গী হিসেবে কেমন এবং প্রেমিক হিসেবে কেমন? রোম্যান্টিসিজম বা প্রেমিক, এটা তো এক একজনের ক্ষেত্রে এর আপনার ব্যাখ্যা বা প্রকাশটা ভিন্ন। কিন্তু প্রত্যেক শিল্পী, প্রত্যেক কবি, প্রত্যেক আর্টিস্ট যাই বলেন না কেন, সে তো অবশ্যই রোম্যান্টিক, এবং তার মধ্যে প্রেম তো অবশ্যই আছে। তো প্রকাশটা এক এক রকমের এক একজনের। তো আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, তো আমার প্রকাশটাও একটু কম, সেই জন্য আর কি। আচ্ছা, আপনাকে কিন্তু আমরা প্রত্যেকটা সিনেমাতে দুর্দান্তভাবে পারফরমেন্স করতে দেখেছি, এবং রিসেন্টলি যদি আমরা অনেকটা সিনেমা নিয়ে কথা বলি, একটু শুরুতেই যে সিনেমাটা নিয়ে কথা বলতে চাই, কারণ ইয়াং জেনারেশন এই সিনেমাটাতে অনেক বেশি আসলে নোন তাদের কাছে, যেটা হচ্ছে প্রিয়তমা শিরোনামে। এবং এখানে আপনার যে চরিত্রটা ছিল সেটা আসলে খুব লিড একটা চরিত্র এবং খুব দাম্ভিক, সেই সাথে একটা ক্রিমিনালি একটা আসলে সেভাবে প্রকাশ করাটা, আমরা তো জানি যে পজিটিভ ক্যারেক্টার ইজিলি প্রকাশ করা যায়, কিন্তু নেগেটিভ ক্যারেক্টারটা ধরে রাখাটা সো টাফ। সেখানে আপনি একটা আঞ্চলিক ভাষা দিয়ে একটা অন্যরকম একটা ইমেজ তৈরি করে রেখেছিলেন সিনেমার মধ্যে। পুরো সিনেমাতে আপনার পারফরমেন্স ছিল দুর্দান্ত। সেই আঞ্চলিক ভাষা রপ্ত করতে আপনার কোনো প্রবলেম হচ্ছে কিনা? না, এটা বেশ প্রবলেম হয়েছে ওখানে, যেহেতু এই চরিত্রটা একটা আঞ্চলিক চরিত্র, তো সেই জায়গায় যখন শুটিংটা করতে হয়েছে আগে থেকে কিছু প্রিপারেশন নিতে হয়েছে। আর ওইখানে গিয়ে ওইখানকার যে লোকজন, ওই অঞ্চলের যে লোকজন, তাদের সাথে কথোপকথনের মাধ্যমে তাদের কিছু ভাষা, কিছু শব্দ, কিছু ইন্টোনেশন, এটা রপ্ত করার জন্য চেষ্টা করা হয়েছিল। আমরা তো আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে অনেক নতুন প্রজন্মকেও দেখছি, তাদের সাথে আপনার কাজ করা হচ্ছে এখন, এবং তারা আপনার সাথে কাজ করতে পারছে, এটা তাদের জন্য একটা ব্লেসিং। সব মিলিয়ে নতুনদের মধ্যে সম্ভাবনা কেমন দেখছেন? নতুনরা তো ভালো, যারা ভালো কাজ করছে তারা বেশ নাম করছে। তো সময় তো পরিবর্তনশীল, সময় তো গতিশীল, সেখানে পুরাতনরা চলে যাবে, নতুনরা আসবে। নতুনদের সাথে খাপ খাইয়ে
পুরনোরা যখনই কাজ করতে পারবে তখনই একটা শিল্প সমৃদ্ধির জায়গায় পৌঁছাবে। কারণ হচ্ছে যে নতুনদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, আর পুরনোদের যে অভিজ্ঞতা সেটা যদি নতুনরা কাজে লাগায় তাহলে তো অবশ্যই এটা শিল্পের জন্যে, সংস্কৃতির জন্য একটা ভালো দিক। আমরা অনেক সময় দেখি যে মজা করে অনেক ধরনের কথা মানুষ বলে, যেমন বলে নাটক করো না, আবার বলে নাটক কম করো। তো এই যে নাটক করার কথা বলে বা ইয়ে করে, আপনি এখন সিনেমাতে বেশি মনোযোগী দিচ্ছেন বা সিনেমাতে আপনাকে বেশি পাওয়া যাচ্ছে, নাটকে খুব একটা পাওয়া যাচ্ছে না, কি আপনাকেও কেউ এরকম কিছু বলেছিল নাকি? না, না, এটা যেটা আপনি বলছেন সেটা তো যে এক ধরনের ট্রল করে বোধহয় যে নাটক কম করো প্রিয়। হ্যাঁ হ্যাঁ, এরকম। ও প্রিয় কথাটার বানানটা বোধহয় একটু কঠিন, সেজন্য প্রিয় লিখে ফেলেছে। তো এইটাই মানুষ খুব চর্চা করছে। তো নাটক করো না বা যে কথাটা আসছে সেটা তো অনেক আগে থেকেই আসছে। তো আমার ক্ষেত্রে নাটক করো না সেই জন্য আমি সিনেমা করছি এই বিষয়টা তা না। সিনেমার অফার আছে সেই জন্য সিনেমা করছি, আবার সিনেমার অফার যখন কমে যাবে তখন আবার নাটকে ফিরে যাব। নাটক এখনও করছি, আমি স্টেজেও করছি, টেলিভিশনেও করছি। তো নাটক যে করছি না তা তো না। অভিনয়ের জন্য তো আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, সেটা আমরা সকলেই জানি। ব্যক্তি জীবনে কখনো কি এরকম অভিনয় করতে হয়েছে কিনা, কারো মন রাখার জন্য, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য? এটা তো সারাক্ষণই করতে হয়। সেটাতে কতটুকু আসলে দূরদর্শিতা আপনার আছে এবং সেখানে কতটা দক্ষ আপনি? কারণ টিভি স্ক্রিনে তো আপনি চমৎকার, ব্যক্তি জীবনে কত? সেটা তো করতেই হয়। আমার 33 বছরের বিবাহিত জীবন চলছে। তো এর মধ্যে যদি অভিনয় না করা যেত তাহলে তো এতদিন টিকা যেত না, কিছু তো অভিনয় করতেই হয়। আচ্ছা, পুরুষ মানুষের স্পেশালি সংসার টিকিয়ে রাখার জন্য কি কি টিপস দিতে চাইবেন? ধৈর্য, এবং অনেক অনেক কথা হচ্ছে সেটা হলো শোনার ভান করা, কিন্তু না না শোনা, না শোনা উচিত, কিন্তু শোনার ভানটা আবার করতে হবে। কিছু প্রিটেনশন তো করতেই হবে পুরুষ মানুষকে, আর সব কথার উত্তর দিলে চলে না, কিছু কথা ছেড়ে দিতে হয় এবং ধৈর্য থাকতে হয়, তাহলেই টিকে থাকে, নাহলে টিকে থাকে না। বা খুব সুন্দর বলেছেন। আপনার সহধর্মিনী রোজি সিদ্দিকী, একটা আমি সিনারিও একটু বলতে চাই। সাপোজ সে একটা মজার রান্না করেছেন, হ্যাঁ, সাপোজ তিনি সেমাই রান্না করেছেন এবং তিনি আসলে চিনি দিতে গিয়ে হয়তো বা দেননি, অথবা লবণ দিয়ে ফেলেছেন, অথবা কমই দিয়েছেন, কোনো একটা ইনসিডেন্ট ঘটে গেছে। সেক্ষেত্রে আপনি খাওয়ার পরে আপনার রিয়াকশনটা কি থাকবে? খুব খারাপ রিয়াকশন দিই, কারণ এটা রোজির কাছ থেকে একদম আনএক্সপেক্টেড। ও অনেক ভালো রান্না করে, কিন্তু সেই জন্য যে এটাতে ছাড় দিতে হবে না, আমি ছাড় দিই না, আমি বলে দিই যে এটা কিচ্ছু হয় নাই। আচ্ছা, ব্যক্তি জীবনে যখন প্রথম আপনি কাজ করেছেন ইন্ডাস্ট্রিতে, তখন যদি একটু জানতে চাই কার প্রেমে পড়েছিলেন সর্বপ্রথম? না না, তখন তো কাজের প্রেমে পড়েছিলাম, ব্যক্তি কারো প্রেমে পড়িনি কখনোই, বা কাজের ক্ষেত্রে এসে তো কাজের প্রেমে পড়েছিলাম। যে এই যে লাইট, এই যে ক্যামেরা, এই যে ডিরেক্টর যারা কাজ করছে আমার সঙ্গে, এই যে ইনভায়রনমেন্ট, এই যে কাজ করার একটা প্রবণতা, এবং আমি কাজটা ভালো করতে পারলে একদিন আমার অনেক সুনাম হবে, আমাকে মানুষ চিনবে, সেইটার প্রেমে পড়েছিলাম। কিন্তু এর ব্যক্তিগত প্রেম তো খুবই একটা সংক্ষিপ্ত এবং খুবই ছোট একটা জিনিস। বৃহৎ প্রেমে পড়েছিলাম, এবং বৃহৎ প্রেমে পড়েছিলাম বলে আমি আমার অভিনয় জীবনে 40 বছর অতিক্রম করছি। ঠিক, একদম ঠিক। এবার যদি জানতে চাই আপনার সহধর্মিনীর প্রেমে কিভাবে পড়েছিলেন? এটা তো আমরা কাজ করতে গিয়ে আমাদের মধ্যে পরিচয় হয়েছিল, এবং সেই ক্ষেত্রে ভালো লাগা ছিল, এবং আমি ওকে প্রেমে পড়বার আগে আমি ওকে প্রপোজ করেছিলাম বিয়ে করবার জন্যে। প্রেমটা পরে হয়েছে, আগে আমি প্রপোজ করেছি। আচ্ছা, আপনি যে অভিনয় জগতে এসেছেন অবশ্যই ভালো লাগা, ভালোবাসা থেকে সে ব্যাপারটা আপনার মধ্যে দেখা যায়। যদি অভিনয় সেক্টরে কাজ না করা হতো, বা একটা সময় হয়তো বা মন উঠে যেত, বা কোনো কারণে হয়তো বা দর্শক যদি গ্রহণ না করত, তাহলে কোন সেক্টর বেছে নিতেন? চাকরি করতাম। আমি তো যখন অভিনয় শুরু করি তখন তো আমি ঢাকা থিয়েটারে যখন কাজ করা শুরু করি ছাত্র জীবনে, এবং ছাত্র জীবনের একদম শেষের দিকে আমি যখন মাস্টার্সে পড়ি তখন অলরেডি আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি শুরু করে দিয়েছিলাম, ফাইজার লিমিটেডস। তো সেখানে যেহেতু আমি কাজ করতাম, তো টেলিভিশন নাটকে যে প্রফেশনালি আমি টেলিভিশন নাটকে নিতে পারবো সেটা তো তখন ভাবিনি। তো চাকরিটাই করতাম, এবং যদি আমি অভিনেতা হিসেবে নাম না করতে পারতাম তাহলে হয়তো চাকরিটা চালিয়ে যেতাম, এবং চাকরিতে অনেক নাম হতো। কিন্তু পরবর্তী সময় যখন দেখেছি যে না, আমার তো বেশ নামটা আমি হচ্ছে, তখন আমি 15 বছর চাকরি করবার পর চাকরি আমি ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে শুধু অভিনয়কে পেশা হিসেবে নিয়েছি।
আচ্ছা, আমরা কিন্তু এখন আসলে দেখতে পাই, স্পেশালি যদি বলি সিনেমা সেক্টরে হিরো হিরোইনদের নিয়ে কিন্তু আমাদের অনেক কিউরিওসিটি কাজ করে, স্পেশালি দর্শকদের, যে তারা কি করছেন, কোথায় যাচ্ছেন, বা কার সাথে সম্পর্কে আছেন, কার সাথে জুটি বেঁধেছেন, সব কিছু একটা জানার আগ্রহের কারণে কিন্তু ব্যক্তিভাবেও আমরা আসলে জানতে চাই তার ব্যক্তি লাইফে কি হচ্ছে, শুধু স্ক্রিনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। তো এই ব্যাপারটি দর্শকদের যে আগ্রহটা, বা আসলে উনি কার সাথে বিয়ে হয়েছেন, কোথায় বিয়ে করেছেন, সম্পর্কে বিচ্ছেদ হয়েছে কিনা, ব্যক্তিভাবে যে জানার আগ্রহটা, এইটা আপনি কিভাবে দেখেন? এটা তো খুবই পজিটিভভাবে দেখি। একটা মানুষ যখন ভালোবাসে, একটা জুটিকে যখন ভালোবাসে, বা দুজন অভিনেতা অভিনেত্রীকে যখন মানুষ পছন্দ করছে, তখন তার সম্পর্কে আপনার এক ধরনের কিউরিওসিটি থাকে বা জানার আগ্রহ থাকে। সে কোন ব্যক্তিকে বিয়ে করলো, বা কোন নারীকে সে বিয়ে করলো, বা সেই নারী কোন পুরুষকে বিয়ে করলো, তার ব্যক্তিগত জীবন কেমন আছে, ব্যক্তিগত জীবনে সে আমরা তাকে স্ক্রিনে যেরকম দেখি তার থেকে তার পার্থক্য কতটুকু, তার বিহেভিয়ার কতটুকু। আমরা হয়তো তাকে একটা কুটিল চরিত্রে দেখি, কিন্তু আসলে কি ব্যক্তিগতভাবে সে কুটিল কিনা, বা তার বেশভূষা আমরা স্ক্রিনে একরকম দেখি, বাইরে সে ওরকম কিনা। এই জাতীয় তো আগ্রহ যদি না থাকে, তাহলে তো সেই শিল্পীর কোনো মূল্য নাই। দর্শক তাকে মূল্যায়িত করে এইভাবে। এখন এক একজন দর্শকের মূল্যায়নের ধারা এক এক রকম, সুতরাং এইটাকে কখনোই নেগেটিভভাবে নেওয়া যাবে না, এটা খুবই পজিটিভ। এবং দেখবেন যে আমার নাম হচ্ছে শহীদুজ্জামান সেলিম। তো শহীদুজ্জামানের পরে সেলিম এরকম নাও থাকতে পারে, শহীদুজ্জামান মোহন, শহীদুজ্জামান আকাশ, শহীদুজ্জামান বিভিন্ন থাকতে পারে। কিন্তু শহীদুজ্জামান সেলিম নামে ধরেন আমি যখন অনেক নাম করা শুরু করেছি, তারপর থেকে যে বাচ্চা হয়েছে তাদের কারো নাম যদি শহীদুজ্জামান সেলিম রেখে থাকে, তাহলে সেটা আমাকে অনুসরণ করে রেখেছে, আমার নামটাকে ধরে রেখেছে। বা আজিজুল হাকিম নাম রাখলো, সেটা হাকিমকে পছন্দ করে সেই বাচ্চার নামটা সে রেখেছে। এরকম কিন্তু আমরা পাই যে শহীদুজ্জামান, আমি জিজ্ঞেস করি যে তোমার নাম কি, বলে শহীদুজ্জামান সেলিম। এরকম হয়েছে, আমার সাথে দূর মিয়া মিথ্যা কথা বলো, পরে দেখায় যে ইয়েস এটা আমার নাম। এইটা হচ্ছে দর্শকের ভালোবাসার বহিঃপ্রকাশ, যে তার মেয়ের নামটা সে নায়িকা মৌসুমী অনুযায়ী মৌসুমী রেখেছে। এরকম কিন্তু অনেক ঘটনা আছে। তো আগে যেমন শাবানা বা ববিতা রাখতো, এরকমও আছে, এরকম পরিবারও আমি দেখেছি যে এরকম বাচ্চাদের নামও রেখেছে। তো এটা যেটাই বলি না কেন, ইট ইজ ভেরি পজিটিভ, এটা এক ধরনের ভালোবাসার বহিঃপ্রকাশ। একদম ঠিক বলে, খুব সুন্দর কথা বলেছেন। আমরা এই সুবাদে একটু করি যে আপনাকে যে দর্শকরা এত ভালোবাসে এবং আপনাকে আইডল হিসেবে মানেন, আপনার আসলে আইডল কে ছিলেন বা আছেন যখন আপনি ছোটবেলা থেকে বড় হওয়া শুরু করেছেন তখন থেকে? অভিনয়ের জগতে অভিনয় বা অন্য কোনো সেক্টরও হতে পারে। নো, আইডল তো অনেক সময় অনেক রকমের আইডল থাকে। অভিনয়ের জগতে আইডল, যখন আমি ঢাকা থিয়েটারে জয়েন করি, তখন আমার ফরিদি ভাইকে খুব মনে হতো যে একেবারে এরকম অভিনয় যদি করতে পারতাম। কিন্তু পরবর্তী সময় আবার সেটা পরিবর্তন হয়েছে। তখন আমার মনে হয়েছে যে আমাদের দলের যে প্রধান নাসিরউদ্দিন ইউসুফ, বাচ্চু ভাই, আমরা বাচ্চু ভাই যে উনার মতো যদি হতে পারতাম, উনার মতো ডিরেক্টর যদি হতে পারতাম, তখন আবার সেটা মনে হয়েছে। আবার রাজনৈতিক ক্ষেত্রে দেখা গেছে যে একজন বিখ্যাত নেতার কথা আমার মনে হয়েছে যে উনি হচ্ছে আমার আইডল। কিন্তু বেসিক্যালি আমার আইডল হচ্ছে আমার বাবা, আমার পিতা হচ্ছে আমার আইডল। আমি পিতাকে দেখেছি, আমি যেভাবে মানুষ হয়েছি ছোটোবেলা থেকে, আমি পিতার আদর্শে আমি মানুষ হয়েছি। মানে আদর্শটা কীরকম, যে সৎভাবে চলো, মিথ্যা কথা যাতে না বলো, মানুষকে ঠকিও না। এই তিনটা জিনিস যদি থাকে, আর পড়াশোনাটা করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নাই। এই চারটা জিনিস উনি আমাকে সারা জীবন শেখানোর চেষ্টা করেছে। তো সেই দিক থেকে যদি বিবেচনা করি, তাহলে আমার পিতা হচ্ছে আমার আইডল। বাহ, চমৎকার বলেছেন। আপনার বাবার সাথে যে ছোটবেলার কিছু তো স্মৃতি যেটা এখনো মনে পড়ে অবশ্যই, এবং তার কিছু কথা যেটা আপনাকে খুব ইন্সপায়ার করে, যদি আমাদের সাথে শেয়ার করতেন। ওমা, আমার বাবা তো আমাকে অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত। মানে আমরা তখন 4 ভাই বোন ছিলাম। পরবর্তী সময় আমার আরেকটা ভাই হয়, আমি একাই ছিলাম ছেলে বড়। সো আমার প্রতি আমার বাবার অতিরিক্ত ভালোবাসা ছিল, এবং অতিরিক্ত ভালোবাসা থেকে আই ওয়াজ খুবই ফ্রি ছিলাম আমি বাবার সাথে। বাবা আমাকে ছোটোবেলায় খেলতে নিয়ে যেত। এই যে আমরা তো ঢাকা শহরে বড় হয়েছি, রমনা পার্কের বকুল গাছগুলো তখন ছোট ছিল,
ওইখানে আমরা ফুটবল খেলতাম, রাজারবাগ পুলিশ লাইনের মাঠে ফুটবল খেলতাম। আব্বা ওখানে যেত প্রতিদিন বিকালবেলা, এবং আমাদের খেলোয়াড়ের যদি শর্ট পড়তো তাহলে আব্বা গোলকিপার হিসেবে দাঁড়িয়ে যেত। তো এইভাবে আমি চলেছি। তো এগুলো তো সবই মিস করি, কোনটা মিস করি না। আমি ইদানিং অনেকগুলো নাটকে দেখে থাকবেন যে আমি বয়স্ক চরিত্র করি, বাবার চরিত্র করি। দুই একটা নাটকে আমি আমার বাবাকে টোটালি পোর্ট্রে করি। আমার বাবার লুক যেরকম, ওই লুকটা আমি নেই হচ্ছে দেনা পাওনা নাটকে। দেনা পাওনা যেটা এখন সবচেয়ে জনপ্রিয় একটি সিরিজ, ওটাতে আমি যে বাবার অভিনয় করি, ওটা আমি আমার বাবাকে দেখে ওনাকে আমি অনুকরণ করবার চেষ্টা করি। অনেকেই জানতেন না, আজকে আমাদের প্রোগ্রামের মাধ্যমে জানতে পারবেন। এবং তার কোনো কথা স্পেশালি, যদি আপনি স্পেশালি কোনো কাজে যান, যাওয়ার আগ মুহূর্তে বাবার কোন কথাটা আপনি স্মরণ করতে করতে যান? না, বাবার শুধু কাজের ক্ষেত্রে গেলে আমার স্মরণ করতে হবে কেন? আমি তো সারাক্ষণই স্মরণ করি। নিঃশ্বাস যেরকম মানুষ সারাক্ষণই নেয়, কিন্তু সারাক্ষণই নিঃশ্বাস নিচ্ছে ছাড়ছে, এটা যেমন একটা অটো প্রসেস, এটা না নিলে আমি বাঁচবো না। সুতরাং বাবা মায়ের কথা আমি প্রতিদিন, আমি যখনই যাই তখনই বা যে কোনো সময়ে আমি বাবা মার কথা মনে করি। আচ্ছা, প্রত্যেকটা চরিত্রে আপনাকে যেভাবে আসলে আমরা এই চরিত্রটাকে ফুটিয়ে তুলতে দেখেছি, সেটা আসলে খুবই সেখানে ডিপে না গেলে বা সেই চরিত্রটাকে ধারণ না করলে সেটা ফুটিয়ে তোলা সম্ভব না। এবং দর্শকরাও যেভাবে গ্রহণ করেছে, সেই কানেক্টিভিটিটা আপনার এবং দর্শকদের মাঝে আমরা বুঝতে পারি। চরিত্র সিলেকশনের ক্ষেত্রে যখন আপনার হাতে কোনো কাজ এসেছে, অবশ্যই আপনি অনেক কাজের অফার পান, কারণ আপনার কাজ পাওয়ার সেই ক্যাপাবিলিটিটা আছে। তো সেই জায়গা থেকে যখন সিলেকশনের বিষয় আসে, তখন আপনি কোন জিনিসগুলো মাথায় রেখে সেই সিলেকশনগুলো করে থাকেন? তিনটা জিনিস মাথায় রেখে। একটা হচ্ছে যে এখানে আসলে আমার চরিত্রটা কিছু করবার আছে কিনা। যদি করবার থাকে তাহলে চরিত্রের কোন কোন জায়গাগুলো হচ্ছে আমার টার্নিং পয়েন্ট, এই চরিত্রটা বের করবার জন্য। এর একটা প্রতিটা চরিত্রের বিভিন্ন কালার থাকে, বিভিন্ন শেড থাকে, ওই শেডগুলো কি ওটা আমি চেষ্টা করি বের করতে। যদি দেখা যায় যে একটা নাটকে আমার 10টা সিন আছে বা একটা সিনেমাতে আমার 15টা সিন আছে, তার মধ্যে 3টা সিন যদি থাকে যে ইয়াস আমি আমার টার্ন আউটটা আমি এখান থেকে বের করতে পারবো, তাহলে আমি ওই চরিত্রটা করবার জন্য রাজি হই। এটা গেল 2 নম্বর। 3 নম্বর বিষয়টা হচ্ছে আমি আমার দেখা যে চরিত্র আছে, আমার যে অবজারভেশন আছে, ওইটা থেকে আমি ইনপুট নেওয়ার চেষ্টা করি যে আচ্ছা এই লোকটা চরিত্রটা আমার দেখা এই লোকটার মতো, ওইখান থেকে যদি আমি কোনো কিছু নিতে পারি তাহলে আমার জন্য অনেক সোজা হয়। আর অন্যান্য আরও অনেক বিষয় আছে, ওইগুলা মেথডিক্যাল অ্যাক্টিংয়ের অনেক জায়গা, ওগুলো আমার মনে হয় না যে ঈদের প্রোগ্রামে এগুলো আলোচনা করলে গুরুগম্ভীর হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, আমি এই 3টা বিষয় প্রাইমারিলি আমি দেখি। 3টা বিষয় খুব গুরুত্বপূর্ণ আসলে। জানি না, আমি দেখি আর কি। অভিনয় সেক্টরে যারা কাজ করেন এবং যারা আপনাকে আইডল হিসেবে ভাবেন, তারাও কিন্তু এই জিনিসগুলো ফলো করলে হয়তো তাদের জন্য অনেক ভালো হবে। জীবনের চলার এই সময়টা পর্যন্ত আসার পথে এখন এই পর্যায়ে কি মনে হয় যে কখনো হয় না যে আমরা চাই যে আমরা যদি পারতাম ওই সময়টাতে ফেরত যেতাম, যদি পারতাম আমার বয়স 16তে ফেরত যেতাম, যদি পারতাম আমার বয়সটাতে 13তে থামিয়ে দিতাম? তো এরকম কি আপনার কখনো মনে হয়েছে? আমার কোনো আক্ষেপ নাই। আমি জীবনের প্রতিটা মুহূর্তকে আমি এনজয় করি। আমার এই বয়সটাকে আমি এখন এনজয় করছি। যদি সুস্থভাবে বেঁচে থাকি তাহলে আরও পরে যখন আরও বয়স বাড়বে ওই সময়টাকেও আমার এনজয় করতে হবে, কারণ আমি তো বা কেউ তো পৃথিবীতে সারা জীবন থাকবার জন্য আসেনি। আক্ষেপ নিয়ে চলে যাওয়ার চাইতে যে সময়টা আমার কাছে আছে সেই সময়টাকে এনজয়মেন্টের মধ্যে রেখে, আমার কর্মক্ষমতার মধ্যে রেখে আমি যত দ্রুত শেষ করতে পারি, ওটাই হচ্ছে আমার গোল। সো আমার কোনো আক্ষেপ নাই। আচ্ছা, আমরা যারা দর্শক হিসেবে সবসময় টিভি স্ক্রিনে যাদের পারফরমেন্স খুব পছন্দ করি, যাদের অ্যাক্টিং বা ব্যক্তিত্বকে পছন্দ করি, আমরা কিন্তু অ্যাজ এ দর্শক হিসেবে চাই তাদের একটা বায়োপিক থাক। সেক্ষেত্রে অবশ্যই আপনার মতো একজন ব্যক্তিত্বর মানুষের একটা বায়োপিক আমরা চাই যে আমাদের মাঝে থাকুক, থেকে যাক বা আগামীতে হোক। সেক্ষেত্রে আপনি আপনার বায়োপিক কাকে দিয়ে করতে চাইবেন বা এটা কিভাবে করতে চাইবেন বা আদৌ করতে চাইবেন কিনা? আমি নিজেকে এত বিখ্যাত মনে করি না যে আমার বায়োপিক হতে হবে। যদি কোনো প্রজন্ম, যদি কেউ নিজে মনে করে থাকে যে হ্যাঁ আমার এটা অনেক বেশি অসাধারণ, এমন একটা কিছু আমি কাজ করে ফেলেছি বাংলাদেশের কনটেক্সটে, যে এটা বায়োপিক করা দরকার, তো সেটা তার ভাবনা।
এই প্রশ্নগুলো হ্যাঁ ইদানিং দু একজনের মুখে আমি শুনেছি, তখন সে আবার বলেছেও যে হ্যাঁ অমুকে যেন করে। আমি ওরকম ছোচা না, একদমই না। নতুন যারা কাজ করছে তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? ভালো করে কাজটা করে, ভালো করে মনোযোগ দিয়ে কাজটা করা, সিনসিয়ার টু দ্য ক্যারেক্টার, সিনসিয়ার টু দ্য ওয়ার্ক, এটুকুই আর কি। আচ্ছা, যেহেতু সিনেমাতে কাজ করা হয়েছে, সো সিনেমাতে এমন কখনো হয়েছে যে নাচ করার একটা সিকোয়েন্স আছে, সেক্ষেত্রে কি করা হ্যাঁ হয়েছে? হয়েছে, কয়েকবার হয়েছে। বিশেষ করে তো অনেকগুলোতেই তো হয়েছে যে জাহিদ হোসেনের কিছু ছবি আছে, 2-3টা ছবিতে আমি অভিনয় করেছি, প্রত্যেকটার মধ্যে এরকম নাচ টাচ টুকটাক একটু থাকেই। তো ওইটাতে আমি খুবই এমবারাস থাকি, কিন্তু কিছু করার নাই, করতে হয় আর কি। এমন জীবনের কোনো ক্যারেক্টার কি বাদ রয়ে গেছে যে ক্যারেক্টারটা করার ইচ্ছা আছে একটু ডিফারেন্ট ওয়েতে বা নিজের মতো করে নিজের চিন্তা থেকে? না না, ও আমার কাছে আমি যে চরিত্র করি সেটাই আমার কাছে পছন্দ করি, আমি ভালোবাসি সেই চরিত্রটাকে, সেটা যে চরিত্রটাই হোক না কেন। আমি যদি ইডি পাস করতে পারতাম, বা আমি যদি অমুকটা করতে পারতাম, আমি যদি ওই রবীন্দ্রনাথের অমিত রে করতে পারতাম শেষের কবিতা, এই জাতীয় কোনো ইয়ে নেই। যদি ওটা আসে আমার কাছে, ওটাও আমি ভালোভাবে করার চেষ্টা করব। না এলে নাই, আমি যে প্রথমেই বললাম যে কোনো আক্ষেপ নেই তো আমার, যে আমি ওটা যদি পেতাম, তার মানে কি আমার ডিমান্ড কম। একটা মানুষের যদি চাহিদা কম থাকে, তার স্যাটিসফ্যাকশন লেভেল অনেক বেশি থাকে। আই এম টু স্যাটিসফাইড অ্যাবাউট মাই ক্যারিয়ার। আমার কোনো আক্ষেপ নেই, আমি বারবারই বলছি যে ইয়েস, আমি যা পেয়েছি তাতেই আমি ধন্য, তাতেই আমি খুশি। আচ্ছা, আমি যদি কিছু আর্টিস্টের নতুন প্রজন্মে যারা কাজ করছে বা আমরা এই জেনারেশনে যারা তাদেরকে কাজ করতে দেখতে পাচ্ছি, তাদের মধ্যে যদি 3জন হিরোইন বা অভিনেতা অভিনেত্রীর নাম বলি, সেখান থেকে আপনার প্রথম যে শব্দটা মাথায় আসবে বা যে সেন্টেন্সটা মাথায় আসবে বা পরামর্শ যদি দেওয়ার থাকে একটু দিবেন। আমি তাহলে নামগুলো বলছি। শুরুতেই তাহলে হিরোইনদের বিষয়টা বলতে চাই। নুসরাত ফারিয়া। আমার কোনো অভিজ্ঞতা নেই ওর সাথে কাজ করার। পূজা চেরি। ভালো মেয়ে, আমি কাজ করেছি, সিনসিয়ার। এখন হিরোদের ক্ষেত্রে প্রথমেই শাকিব খান। ওয়ান্ডারফুল, নাইস। আচ্ছা, আমি এনজয় করি ওর সাথে কাজ করা, ও আমার সঙ্গ খুব পছন্দ করে। ওর সাথে যখন কাজ হয়, আমি আর ও ম্যাক্সিমাম সময় একসাথে থাকি এবং গল্প করি সারাক্ষণ। আচ্ছা, নীরব। হার্ডলি আই ওয়ার্ক উইথ হিম। আচ্ছা, অবসর সময় কি করতে ভালোবাসেন? শুয়ে থাকতে, গল্পের বই পড়তে, আর হচ্ছে ইদানিং গান টান কম শুনি, সত্যি কথা যেটা, টেলিভিশন দেখি। আচ্ছা, যদি একটু সময় পান ঘুরতে যেতে, তাহলে কোথায় যেতে ভালো লাগে? খুব আলসেমি লাগে ঘুরতে। এখানে তো এমন জ্যাম চারিদিকে, রাস্তাঘাটে ওটা কম বেরোনো হয়। তো বাংলাদেশের বাইরে অনেক জায়গায় যেতে ভালো লাগে, অনেক জায়গায় গিয়েছি আমি পৃথিবীর, তো আরও যেতে পারলে আরও ভালো লাগবে। আচ্ছা, ধন্যবাদ স্যার। আপনার সাথে যে এই যে আলাপ করতে পারাটা, এটাও আমার কাছে মনে হয় একটা বড় বিষয়। একটা আপনার সাথে কথা বলার, কাজ করার একটা সুযোগ হয়েছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। আশা করছি আবারও আপনার সাথে দেখা হবে। ভালো থাকবেন। এটিএন বাংলার দর্শক, চায়ের চুমুকের দর্শক, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন, চায়ের চুমুকের অনুষ্ঠানের সাথে থাকবেন। যাবার আগে সকলকে আবারও ঈদ মোবারক। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।